ওগো নৌকা যাত্রীরা, তোমরা কারা যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ করে মরলাম, আমাদের ওঠাও, ওঠাও, আমাদের বাঁচাও। আমার জীবনে সেই এক অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর 3 আগেকার কথা। আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা কাজে। তা এই অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় ওই 12টার সময় নৌকোয় উঠলুম। আমার সঙ্গে ওই একই নৌকোয় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। তা বেশ গল্প গুজবে সময় কাটতে লাগলো। সময়টা ওই পুজোর পরেই। দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো। আর সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কারই হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। তা সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা ওই বড় নদী ছেড়ে একটি খালে পড়লুম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন সব একটু নতুন নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টি স্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। আর মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফান গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ওই ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিল। বরিশালের যে অংশটা সুন্দরবনের কাছাকাছি, ওই ছোট ছোট খাল ও নদীর চারিধারে। সমুদ্র খুব একটা দূরে নয়, ওই ধরুন 10-15 মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আর একটু রাত হলো। খালের দুপারে নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এ অংশের লোকের বস্তি একেবারেই নেই। শুধু এই ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, তা এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে, এটা জঙ্গল, বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানান গল্প করতে লাগলেন। তাঁর এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তারই লঞ্চ করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। ওই সেই সব গল্প। তা রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝি আমাদের ওই নৌকায় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু, একটু এগিয়ে গিয়ে ওই বড় নদী পড়বে। এত রাতে একা সে নদীতে পাড়ি জমাতে পারবো নি, এখানেই নৌকো রাখি। নৌকো সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত চুপ হয়ে করছে। তা সঙ্গীকে বললুম, মশাই, এই তো সরু খাল, পাড় থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকের ওপর? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব।
নৌকো সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলাম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে কোনো শব্দ নেই, পতঙ্গগুলো পর্যন্ত চুপ করছে। সঙ্গীকে বললুম, মশাই, এই তো সরু খাল, পাড় থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকের ওপর? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেঁষে বসলুম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললে, আসুন একটু শোয়া যাক, ঘুমতে হবে না, আর ঘুমানো ঠিক না। আসুন আসুন, একটু চোখ বুজে থাকি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলুম, তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে চেয়ে থাকি? মহাজনদের বহর ধরবার উদ্যোগ করলুম। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল, অন্ধকার বন ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথাও গ্রামাফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসল। গ্রামাফোন? এ বনে এত রাত্রে গ্রামাফোন বাজাবে কে? কান পেতে শুনল। গ্রামাফোন না, অন্ধকারে হিজলহীন তাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে, সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আতর্ক করুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামাফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট আর খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটা এক টানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয়, এ অনেকটা সেইভাবে। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দও কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো, তারপরে অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল তেমনই নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলুম। চারিপাশের অন্ধকার ঝিঙের পিচির মতো কালো, বনভূমি নীরব, শুধু নৌকার তলায় ভাটার জল কলকল করে বাজছে, আর শেষ রাত্রের বাতাসের জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পাড় থেকে দূরে হিজল গাছের কালো গুঁড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীদের ডেকে তুলি, আবার ভাবলুম বেচারিরা ঘুমোচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালুম। তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব, এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশে সুস্পষ্ট উচ্চ আতর্ক করুণ ঝিঁঝি পোকার রবের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতো জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। আগো নৌকা যাত্রীরা, তোমরা কারা যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ করে বললাম, আমাদের ওঠাও, ওঠাও, আমাদের বাঁচাও। নৌকার মাঝিটা ধড়ফড় করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলুম, আরে মশাই, ও মশাই, উঠুন উঠুন। মাঝি আমার কাছে ঘেঁষে এলো।
ভয়ে তার গলার স্বর কাঁপছে। বললেন, হে আল্লাহ, হে আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু? আমি ব্যাপারটা বললুম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইল। চারিদিক আবার চুপ। ভাটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝি জিজ্ঞেস করলেন, এটা তবে কি? মাঝি বললে, হ্যাঁ বাবু, ভাই এই কীর্তিপাশার গড়। সঙ্গী বললেন, এই তবে তুই এত রাত্রে এখানে নৌকো রাখলি কেন? বেকুব কোথাকার। মাঝি বললে, তিনজন আসি বলেই রেখেছিলুম বাবু, ভাঁটার টানে নৌকো পিছিয়ে নেবার তো জো ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম, আরে কি মশাই, কি ব্যাপার? আপনি কিছু জানেন নাকি? ভয়ের যত না হোক বিস্ময়ে আমরা কেমন একটা যেন হয়ে গেছিল। সঙ্গী বললেন, ওরে তোর সেই কেরোসিনের ডিবেটা জাল, আলো জেলে বসে থাকা যাক, রাত এখন অনেক ঢের বাকি। মাঝিকে বললুম, এই তুই শব্দটা শুনতে পেয়েছিলি? ছিল হওয়া বাবু, আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুমখানা ভাঙা গেল। তা আমি আরো দুবার নৌকো বেয়ে যেতে যেতে ও ডাক শুনেছি। সঙ্গী বললেন, এটা এই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা। তবে এ জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এ অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকোর মাঝিদের কাছেই এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকো মাঝিদের পরিচিতি নয়, সেইটে আপনাকে বলি শুনুন। তারপর ধূমপায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাস শুনতে লাগল। সে 300 বছর আগের কথা। মুনিম খাঁ তখন গৌড়ের সুবেদার। এ অঞ্চলে তখন বাড় ভূঁইয়ার 2 প্রতাপশালী ভূঁইয়া রাজা, রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনদি আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাইরে সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে। সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুদের শিকারান্বেষণে সেন পক্ষীর মতো ওত পেতে বসে থাকত। সে সময় এখন এরকম জঙ্গলও ছিল না। এই সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এইখানেই তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য, সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্যে এ অঞ্চলে সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করতে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আর একটা খাল বড় নদীতে পড়ত। মনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। এই ঘটনার 3 কয়েক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিনে সকালেই এই লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেলে একজন আহত মূর্ছ লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনল। লোকটি কীর্তি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন স্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝলে তাতে তার কপাল ঘেমে উঠল। সে বুঝলে কীর্তি রায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে
মাটির নিচে এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন, এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলো প্রায় সকলে বাড়িতেই থাকত, এবং এই ব্যবস্থা এমন ছিল যে বাইরের থেকে কেউ এগুলো না খুলে দিলে তার থেকে বেরোনোর উপায় ছিল না। কোথায় সে মাটির নিচের ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানে গড়ের কোনো অংশে সে গুপ্ত গৃহ ছিল তা কেউ সন্ধান করতে পারলে না। এই রকমে কীর্তিরায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোনো নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হলেন। তার আর কোনো সন্ধানই হল না। সে বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটির পাথরের চাপে হতভাগাদের সাদা হাড়গুলো কোনো বায়ুশূন্যে অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে। কেউ তার খবর পর্যন্ত জানে না। ওই যে ছোট্ট খালটা, প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাঁড়ি। খাঁড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিতর কীর্তিরায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনো বর্তমান আছে, দেখা যাবে। খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে 2 সার প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখন এ বকুল গাছের সারের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর শুলো কাঁটার বন। তখন এখানে রাজপথ ছিল। আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুঁচো ইটের জঙ্গলাবৃত স্তূপে অর্ধপ্রথিত হাঙরমুখ পাথরের কড়ি, ভাঙা থামের অংশ। 12 ভূঁইয়াদের বাংলা থেকে, রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উঁকি মারছে। দিঘির যে ইষ্টক সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের অলক্ত রাগ ফুটে উঠত, এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থাবা, গোখুরা কেউটে সাপের দল ফনা তুলে ঘুরে বেড়ায়। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিনতাল হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে যখন মনের মতো প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ার ঢেউয়ে আলোকত খেপি লোনা জল খাঁড়ির মুখে জোনাকির মতন জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকো বেয়ে যেতে যেতে মোম মধু সংগ্রহকেরা কতবার শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আত্মস্বরে চিৎকার করছে, ওগো পথযাত্রীরা, ওগো নৌকা যাত্রীরা, আমরা এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম, দয়া করে আমাদের তোলো, তোলো গো তোলো, আমাদের তোলো, আমাদের তোলো। ভয় বেশি রাত্রে পথে কেউ তাই নৌকো বাইতে চায় না। ভয় বেশি রাত্রে পথে কেউ তাই নৌকো বাইতে চায় না।